স্বাগত আজকে আমাদের এটিএন বাংলার অনুষ্ঠান ডক্টর স্টেশনে। আজকে আমরা প্রতিদিনের মতো কোনো একটা মানবদেহের ডিজিজ কিংবা রোগ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা বেছে নিয়েছি স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন কিংবা একটা পরিবারের একটা মানুষের সাধারণত যে বয়সে স্ট্রোক হয়ে থাকে এর পরবর্তী পর্যায়ে তাকে কিভাবে আবার পুনরায় নর্মাল জীবনে ফিরিয়ে আনা যায় সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মঞ্জুল কাদের চৌধুরী। তিনি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেই সাথে তিনি কনসালটেন্ট নিউরোমেডিসিন বিভাগে কাজ করছেন পার্কভিউ প্রাইভেট লিমিটেড এবং ডেল্টা প্রাইভেট হাসপাতালের মতো স্বনামধন্য দুটো প্রাইভেট হাসপাতালে যেটা চট্টগ্রামে অবস্থিত। সেই সাথে আমাদের সাথে আরেকজন আছেন যিনি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে কাজ করছেন। তিনি ডাক্তার মোহাম্মদ আসাদ রায়হান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে আছেন সহকারী অধ্যাপক হিসেবে আছেন সাউদার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমি যথারীতি সঞ্চালনায় ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সুতরাং দর্শক আসুন আমরা আর বেশি কথা না বাড়াই, স্ট্রোক নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেসিক্যালি স্ট্রোক কেন হয়, কী কারণে হয়, কাদের হয়, ঝুঁকি কাদের বেশি, এবং তার চেয়েও বড় কথা যেটা যে একটা ফ্যামিলিতে সাধারণত দেখা যায় আজকাল প্রায় ফ্যামিলিতে স্ট্রোকের পেশেন্ট থাকছে এবং এই পেশেন্টগুলোকে নিয়ে আমরা কী করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি প্রথমে আসি ডাক্তার মঞ্জুল কাদের চৌধুরী স্যারের কাছে। আপনি যদি বলেন যে স্ট্রোক বলতে মানে আমরা সাধারণত স্ট্রোক বলতে কি বুঝবো, যেটা আমাদের সাধারণ মানুষ বুঝতে পারে সেভাবে। ধন্যবাদ আপনাকে। আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে স্ট্রোক খুব ডেভাস্টেটিং একটা ডিজিজ আমাদের পার্সপেক্টিভে। যেমন ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো স্ট্রোক, হার্ট ডিজিজের মতো স্ট্রোক অন্যতম। স্ট্রোক বলতে আসলে স্বভাবত বোঝানো হয় হঠাৎ করে ব্রেনের কোনো কারণে যদি রক্ত সঞ্চালন কমে যায় অথবা কোনো কারণে যদি রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়, সেই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন বা নিউরোলজিক্যাল একটা ডিজিজ যেটাতে সাডেন অনসেট, এটাকেই আমরা স্ট্রোক বলতে পারি। তো সেই হিসাবে যখন আমরা স্ট্রোক বলি যে কোনো কিছুতেই, এটা হতে হবে সাডেন অনসেট এবং এইটার সিমটম 24 আওয়ার্সের 24 ঘন্টার বেশি হবে। এর আগে যদি হয় সেটাকে আমরা স্ট্রোক অনেক সময় বলি না, সেটাকে আমরা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি। তাহলে আমাদের বলে রাখতে হবে নিউরোলজিক্যাল একটা ডেফিসিট যেটা 24 ঘন্টার বেশি হয়ে থাকে, যেটা ভাস্কুলার অরিজিন অর্থাৎ রক্তনালী রিলেটেড ব্যাপার হয়ে যায়। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ব্রেইন বা মানবদেহে যে ব্রেইন, সেখানে যে রক্ত সাপ্লাই সাধারণত মানবদেহের সব অঙ্গেই তো আমরা রক্ত চলাচলের উপরে তার কার্যক্ষমতা নির্ভর করে, এবং ব্রেইনের যে রক্ত চলাচলের নালী, সেখানে যদি কোনো কারণে রক্ত চলাচল কমে যায়, বন্ধ হয়ে যায় বা সেই রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেইনের ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে, সহজ বাংলা এটা। এবং সেই কারণে যে নিউরোলজিক্যাল যে নার্ভাস সিস্টেমের যে ম্যানিফেস্টেশন বা যেই সমস্যাগুলো দেখা যায় সেটা 24 ঘন্টা হলে তারপর আপনারা বলছেন যে এটা স্ট্রোক। তো এটাতে কি কোনো প্রকারভেদ আছে, যে কত ধরনের, বা অনেক সময় আমরা টাইপিং করি যে অ্যাকুইট, ক্রনিক বা এই ধরনের কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, এটা তো আসলে প্রকারভেদ রয়েছে। স্ট্রোকের যেটা ভাস্কুলার অরিজিন, আমরা দুই ধরনের প্রথমে শুরুতেই বলে দিয়েছি, একটা হলো ইসকেমিক স্ট্রোক আর একটা হলো হেমোরাজিক স্ট্রোক বলি আমরা। ইসকেমিক মানে যেটাতে চলাচল হ্যাম্পার হয়। ইসকেমিক স্ট্রোক যেটা হলো আমাদের রক্ত চলাচলের বাধাগ্রস্ত হলে, অর্থাৎ কোনো কারণে যে কোনো জায়গায় বা রক্ত চলাচল ব্রেনের যে কোনো অংশ যদি কোনো কারণে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয় সেটা হলো ইসকেমিক স্ট্রোক। আর কোনো কারণে যদি রক্ত নালী ছিঁড়ে যায় এবং ব্লিডিং হয় সেটা হলো হেমোরাজিক স্ট্রোক। এই দুইটা স্ট্রোকের মধ্যে প্রায় মোর দেন 75 to 80% হলো আমাদের ইসকেমিক স্ট্রোক এবং হোয়ার 15% অ্যারাউন্ড সেটা হলো হেমোরাজিক স্ট্রোক। যে তাতেই দেখা যাচ্ছে ইসকেমিক স্ট্রোকের মাত্রাটা স্বভাবতই অনেক বেশি। সেই কারণে আমাদের যেরকম ইসকেমিক স্ট্রোক মাত্রাটা বেশি এবং হেমোরাজিক স্ট্রোকের কম। তাহলে আমাদের আরেকটা ব্যাপার আছে স্ট্রোকের, যেটা আমরা প্রকার বলি না, বিভিন্ন প্রেজেন্টেশন অনুযায়ী অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক এভাবে একটা প্রেজেন্টেশন থাকে। মেইনলি হলো আমাদের স্ট্রোকের প্রকার দুইটা, ইসকেমিক স্ট্রোক অ্যান্ড হেমোরাজিক স্ট্রোক।
অনেক ধন্যবাদ। আমরা জানলাম কী কী কারণে স্ট্রোক হয়। আমাদের সাধারণ মানুষের আবার অনেক সময় ধারণা থাকে স্ট্রোক হার্ট অরিজিন কিনা। এটা হয়তো বা প্যাসিভলি বললে যে রক্ত চলাচলের সাথে যেহেতু রিলেটেড, এবং যেটা আমাদের ডক্টর মঞ্জুল কাদের চৌধুরী বললেন যে রক্ত চলাচলের যে কোনো কারণে বাধাপ্রাপ্ত, সেটা রক্তনালী ছিঁড়ে হোক, মানে হেমোরেজ হয়ে হোক, কিংবা নালীতে কোনো টিউমার বা কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে যেভাবে হোক। তা আপনি যদি বলেন যে কারা ঝুঁকিতে আছে, মানে কাদের স্ট্রোক হওয়ার প্রবণতাটা বেশি? ধন্যবাদ আপনাকে, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন আপনি। কারা ঝুঁকিতে আছেন, অর্থাৎ স্ট্রোকের কারণ বলতে গেলে আমাদের ইসকেমিক স্ট্রোক, যেটা মোর দ্যান 85% হলো ইসকেমিক স্ট্রোক। তাহলে ঝুঁকির মধ্যে আমরা যদি প্রথমেই বলতে গেলে হাইপারটেনশন হলো লিডিং কজ অফ স্ট্রোক আমাদের দেশে। এর মধ্যে রয়েছেন আবার স্মোকিং, তারপর ডায়াবেটিস মেলাইটাস, তারপর ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল। আবার অনেক স্ট্রোক রয়েছে যেটা কোনো পেশেন্ট কোনো নর্মোটেনসিভ, অর্থাৎ কোনো প্রেশারও বাড়তি নেই, ইভেন কি ডায়াবেটিসও কন্ট্রোল রয়েছে। ও আরেকটা কারণ রয়েছে যেটা কোলেস্ট্রল, হাইপার কোলেস্ট্রলেমিয়া, অর্থাৎ রক্তে কোলেস্ট্রল লেভেল যদি বেড়ে যায়, যেটা আমাদের দুই ধরনের কোলেস্ট্রল রয়েছে। একটা ভালো কোলেস্ট্রল যেটাকে আমরা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলি, আপনারা জানবেন, আর একটা হলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা খারাপ কোলেস্ট্রল। এইটার মাত্রা যদি বেড়ে গেলেও কিন্তু স্ট্রোকের ঝুঁকি থেকে যায়। তারপর রয়েছে কোনো কারণ, একটা পেশেন্ট হেলদি পেশেন্ট, ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, ওদেরও কিন্তু স্ট্রোক হতে পারে। সেই ক্ষেত্রে অনেক ইয়াং স্ট্রোক দেখা গেছে ওদের কোনো ডায়াবেটিস নেই, হাইপারটেনশন, সেই ক্ষেত্রে ভালভুলার হার্ট ডিজিজ যদি থাকে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা হার্টের কোনো রোগ থাকলে তাদেরও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেশি। আরেকটা যেটা না বললেই নয়, অনেক ইয়াং পেশেন্ট যাদের প্রোটিন সি, এটা অনেক মেডিকেল টার্ম হয়ে যায়, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি থাকলে ওদেরও স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে। আর যেটা মেইন কারণ আমাদের পার্সপেক্টিভে সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি ডিভাইস ওরিয়েন্টেড, মুভমেন্ট কম, যেমন এক্সারসাইজ করি না। তারপর আর ফুড হ্যাবিটের মধ্যে আমাদের অনেক ডেফিসিয়েন্সি রয়েছে। যেমন আমাদের বাচ্চারা বলেন, আমরাও বলি, অনেক সময় আমরা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের উপর বেশি এই অলরেডি হেভিচুয়েটেড হয়ে গিয়েছি। মানে শর্ট টাইম যাতে আমরা দেখা যায় যে বাসায় রান্নার থেকে ওই বাইরের খাবারটা প্রাধান্য দিচ্ছি, যে রাইট আপনি বলছেন। তো এইটাও কিন্তু স্ট্রোকের জন্য অন্যতম ঝুঁকি। তো এই কারণে আমরা জাঙ্ক ফুড বলেন, সেডেন্টারি লাইফস্টাইল বলেন, এই কারণে আমরা ওবেস। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল। যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল।
পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. যাচ্ছি যেটা ওবেসিটি হলো আমাদের স্ট্রোকের সেটা অন্যতম কারণ কেননা ওবেসিটি যদি হয় এটার কারণে আমাদের কি ডায়াবেটিস ডেভেলপ হয় এবং ডায়াবেটিস হওয়া মানে আলটিমেটলি লিপিড মেটাবলিজমে হ্যাম্পার হয় এবং কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। তারপর এইটা একটা অন্যতম ফ্যাক্টর, অনেক কিছু নির্ভর করে। আরেকটা যেটা হয় আমাদের অভ্যাসগত কারণে, যেমন আমরা নিজের স্বাস্থ্য সচেতন নই, সেই ক্ষেত্রে যেমন আমরা পানি কম খাই, আমরা ঠিকমতো গ্রিন লিফি ভেজিটেবলস বলেন স্বাস্থ্যসম্মত খাবার কম খাই, আর চিটাগনিয়ান হিসেবে দেখা যায় মেজবান অনেক বেশি, এখানে গরুর মাংস যেটা একদম রেড মিট, এইটা কিন্তু খাদ্যাভ্যাসের কারণে আমাদের স্ট্রোকের ঝুঁকি এই অন্যতম। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুল কাদের চৌধুরী। আমি এখন আমাদের আরেকজন আলোচক উপস্থিত আছেন, ডক্টর মোহাম্মদ আসাদ রায়হান। তো আপনি হলেন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ হিসেবে আছেন। তো আপনি কি বলবেন যে আমরা রিহ্যাবিলিটেশন বলতে আসলে বেসিক্যালি আমাদের দর্শকরা কি বুঝবেন? রিহ্যাবিলিটেশন আমরা কখন বলবো বা কি কাকে? আসলে রিহ্যাবিলিটেশন বা বাংলায় যেটাকে পুনর্বাসন বলা হয়, এটা আসলে আমরা যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে এটাকে বলতে হয় টু মেক ফিট এগেন। মানে একটা রোগী বা একটা মানুষ সে অসুস্থ হওয়ার পূর্ববর্তী যে অবস্থায় ছিল তাকে আবার ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। ওটা হচ্ছে ওর রেসিডুয়াল, মানে ওর হচ্ছে যে পরিমাণ ওর ক্যাপাসিটি এখন আছে ওইটাকে কাজে লাগিয়ে তাকে পূর্বের অবস্থায় অথবা পূর্বের অবস্থার কাছাকাছি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য আমরা যে সকল করতে পারি ওটা ওই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এটাকে রিহ্যাবিলিটেশন বলা হচ্ছে। অনেক ধন্যবাদ। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে যে স্ট্রেসফুল লাইফ কিংবা সারা বিশ্বে দেখা যাচ্ছে স্ট্রেসফুল লাইফটা বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে পড়াশোনা বলেন বা কাজের ক্ষেত্রে। তো এই ধরনের স্ট্রোক বা এই জন্য যেগুলো মানুষকে অচল করে দিতে পারে সে ধরনের রোগগুলোও বেড়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন, স্ট্রোক যে একটু আগে আমাদের আলোচকের কাছ থেকে আমরা শুনলাম যে স্ট্রোক একটা সাডেন হতে পারে, যে হঠাৎ করে তার বডি নিথর হয়ে যাচ্ছে বা সে আনকনশিয়াস হয়ে যাচ্ছে, এ ধরনের কিছু ব্যাপার ঘটে। তো আপনি স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশন সেটা কি, গুরুত্বটা কি, কেন এটা দরকার? স্ট্রোকের পরবর্তীতে আসলে রিহ্যাবিলিটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমেই বলা যায় যে স্ট্রোক পরবর্তী অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যে স্ট্রোকের কারণে রোগীদের আরও অনেক রকম সমস্যা হতে পারে। এটা রিহ্যাবিলিটেশনটা শুরু করার পরে আমরা যদি আর্লি শুরু করতে পারি তাহলে এই ধরনের অনেকগুলো কমপ্লিকেশনকে প্রিভেন্ট করা সম্ভব, অথবা এটা কমাই নিয়ে আসা সম্ভব। এখানে একটু আসলে একটা প্রশ্ন আগে করা উচিত, যেটা হচ্ছে কখন আপনারা রিহ্যাবিলিটেশনটা শুরু করবেন? মানে সাধারণত স্ট্রোক হলে আমরা পেশেন্ট যাচ্ছে হচ্ছে নিউরোমেডিসিন স্পেশালিস্টের কাছে, তো ওনারা তো চিকিৎসা করছেন, প্রাথমিক চিকিৎসা করছেন, এবং কোন ট্রিটমেন্টের কোন স্টেজে গিয়ে আপনারা রিহ্যাবিলিটেশনটা শুরু করবেন? ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন। আসলে আমরা সাধারণ মানুষ আসলে সবাই যেটা মনে করে যে শুধু ফিজিওথেরাপি দেওয়াকে একটা রিহ্যাবিলিটেশনের অংশ, শুধু ওইটাই রিহ্যাবিলিটেশন। আসলে ব্যাপারটা ওরকম নয়। একটা স্ট্রোক যখন স্টেবল হয়ে যাবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখন এটা স্টেবল হয়ে যাবে, এর সাথে সাথেই আসলে রিহ্যাবিলিটেশনের প্রসিডিউরটা শুরু হয়ে যায়। এটা এমন না যে আসলে শুধু ওকে ব্যায়াম করানো বা থেরাপি দেওয়া এই জিনিসটা না। একটা
অসুস্থ রোগী ও কিভাবে শুবে, ও কতক্ষণ পরপর টার্ন করবে, ওর একটা হচ্ছে এয়ার ম্যাট্রেস দরকার হবে যাতে হচ্ছে তার প্রেশার আলসার ডেভেলপ না করে, অথবা খাওয়ানোর সময় ওর পজিশনটা কী হবে যাতে অ্যাসপিরেশন হয়ে না যায়। তাইলে এগুলো অ্যাজ আর্লি এজ পসিবল যখন হচ্ছে স্ট্রোকটা স্টেবল হয়ে যাবে তার সাথে সাথে হচ্ছে রিহ্যাবিলিটেশনের প্রসিডিউরটা শুরু হয়ে যায়। এটা এমন না যে শুধু থেরাপি বা ব্যায়াম, এটা আসলে সবগুলো প্রসিডিউরের মধ্যে আস্তে আস্তে এটা শুরু হয়ে যায়, পরে ধাপে ধাপে এটা পরবর্তী স্টেজে যায়। অনেক ধন্যবাদ। আপনার এই কথা প্রসঙ্গে চলে আসে যে আপনি যেটা বলছেন যারা করবে বা তাহলে এই যে স্ট্রোক রিহ্যাবিলিটেশন এটা কারা করবে, মানে এটা কি ফ্যামিলি মেম্বাররা করবে বা কোনো ট্রেন কেউ করবে? আপনি কি মনে করেন যে এটার একটা স্পেশাল ট্রেনিং দরকার তো নিশ্চয়ই আসছে, আমরা ডক্টর হিসেবে যতটা বুঝি, তো এটা কে বা কারা করবে এবং তাদের ট্রেনিংটা কীরকম হওয়া উচিত বা তাদেরকে ট্রেন আপ করার জন্য কি কি করা উচিত বা করা যায় বলে আপনি মনে করেন? জি, স্ট্রোক রিহ্যাবিলিটেশন আসলে এটা একটা বড় বিষয়। এখানে আসলে একটা টিম ওয়ার্ক, এটা একজন নিউরোলজিস্ট থাকবে, একজন ফিজিক্যাল মেডিসিন মানে এই পেশেন্টগুলো ট্রিটমেন্ট করার জন্য একটা টিম থাকবে। জি, একটা টিম ওয়ার্কের দরকার আছে। যে প্রথমে একজন নিউরো মেডিসিন স্পেশালিস্ট, উনি হচ্ছে একটা ট্রিটমেন্ট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করবে। তারপর একজন ফিজিক্যাল মেডিসিনের ডক্টর থাকবে যিনি হচ্ছে ওভারঅল একটা ইভালুয়েশন করবে রোগীটাকে, যে এই মুহূর্তে রোগীটার আসলে কী কী সমস্যা। স্ট্রোক রিহ্যাবিলিটেশন এটা আসলে একটা ইন্ডিভিজুয়ালাইজড একটা প্রসেস, মানে এক একজনের জন্য এক এক রকম, সবার ক্ষেত্রে জিনিসটা একই নয়। কেউ হচ্ছে কথা বলতে পারতেছে না স্ট্রোকের পরে, কেউ হয়তো বা হাত পা নাড়াতে পারতেছে না, কার হয়তো এখানে একটা টার্ম আছে কিন্তু যে কেয়ার গিভার, ঠিক আছে, কেয়ার গিভার সম্পর্কে আপনি এক একজনের জন্য এটা জিনিসটা একভাবে আসতে পারে। এর সাথে হচ্ছে গিয়ে ফিজিওথেরাপিস্ট লাগে, যে হচ্ছে গিয়ে হয়তো বা ব্যায়াম করাবে, থেরাপি দিবে। সাথে আপনি যেটা বলছেন কেয়ার গিভার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে স্ট্রোকের পেশেন্ট তো আমি আর 1 বছর ধরে বা 6 মাস ধরে হসপিটালে রেখে চিকিৎসা করাতে পারবো না, বা ফিজিওথেরাপিস্টও সবসময় বাসায় গিয়ে ওকে চিকিৎসা করে দিবে এমন হবে না। তাহলে কেয়ার গিভার, যে রোগীর ফ্যামিলি মেম্বার যে আছে, ওনার ওয়াইফ হোক বা বাচ্চা কাচ্চা হোক, তাদেরকে এটা ট্রেন করে দেওয়া, যে ও কীভাবে ব্যায়ামগুলো করাবে, কীভাবে শোয়াবে, কীভাবে খাওয়াবে বা থেরাপির জন্য নিয়ে যাবে, এই ইম্পর্টেন্সগুলো ওদেরকে বোঝানো উচিত। তাহলে এখানে একজন ফিজিওথেরাপিস্ট থাকবে, একজন অকুপেশনাল থেরাপিস্ট লাগে, এখানে হচ্ছে কেয়ার গিভার লাগে। তাহলে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মধ্যে দিয়ে রিহ্যাবিলিটেশনটা আসলে। আপনি কি মনে করেন এই যে কেয়ার গিভার, যে কারণ সে তো আর ডক্টর না বা সে কোনো মেডিকেল রিলেটেড কেউ না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা আমাদের দেশে, যে তিনি সাধারণত ফ্যামিলির অন্য একজন মেম্বার হন, হ্যাঁ, হয়তো বা উনি আর্নিং মেম্বার বা উনি কর্মক্ষম ব্যক্তি, তো তাকে বা যে এই পেশেন্টের কেয়ার নিবে তাকে আপনারা ট্রেন আপ করা, মানে যে টিমের অংশ করে তাকে একটা প্রশিক্ষণ দেওয়াকে উচিত বলে মনে করেন? যে এটা অবশ্যই উচিত, এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যায়ামগুলো করানোর বা ওকে শোয়ানোর প্রসিডিউরগুলো ফ্যামিলি মেম্বারদেরকে আসলে শিখে নিতে হয়, আর না হলে আসলে ফ্রুটফুল একটা রিহ্যাবিলিটেশন পাওয়া সম্ভব না। বেড সোর আমরা যেটা সম্পর্কে বেশি কনসার্ন থাকি দেখা যায়। একটা ভালো রেজাল্ট পেতে হলে ফ্যামিলি মেম্বারদেরকে জিনিসগুলো বুঝতে হয় এবং কি করাবে কি করাবে না এই জিনিসগুলো ওদেরকেও জানতে হয়। শুধু ডক্টর বা ফিজিওথেরাপিস্ট আসলে সারাক্ষণ একটা স্ট্রোক পেশেন্টকে এভাবে পুরোটাই আসলে সার্ভিস দিয়ে যে রিহ্যাবিলিটেশনটা কমপ্লিট করবে এটা সম্ভব হয়ে থাকে না আসলে। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ রায়হান। আমরা এখন চলে আসি ডক্টর মঞ্জুল কাদের চৌধুরীর কাছে। আপনি যদি একটু বলেন যে স্ট্রোক নিয়ে আমরা অনেকখানি শুনলাম এতক্ষণ, যে আপনি টাইপস বলেছেন, কখন আমরা স্ট্রোক বলবো এটা বলেছেন, এখন আপনি যদি কিছু লক্ষণ বলেন, যে অনেক সময় তো সাধারণ মানুষ বুঝতে পারবে না যে পেশেন্টের স্ট্রোক হচ্ছে, তো কি দেখে তারা বুঝবে যে পেশেন্ট স্ট্রোকের দিকে যাচ্ছে? হ্যাঁ, আমি আসলে এর আগে বলেছিলাম স্ট্রোকের কারণ কি, রিস্ক ঝুঁকিতে খারাপ সেটাই, কিন্তু এখানে আরেকটু ব্যাপার ছিল যেটা ইসকেমিক স্ট্রোকের ব্যাপারে আমরা বলেছি, কিন্তু হেমোরেজিক স্ট্রোকের কিছু কারণ থাকতে পারে, যেমন ভাস্কুলার অ্যাবনর্ম্যালিটি যদি হয়, যেটাকে রক্তনালী ছিঁড়ে গেলে হয়, হাইপার টেনশন হলে হয়, আনকন্ট্রোল প্রেশার, এবং সেই ক্ষেত্রে রক্তনালী ছিঁড়ে গিয়ে আমাদের ব্রেনের বিভিন্ন লেয়ারে সাবআরাকনয়েড স্পেসে সাবআরাকনয়েড হেমোরেজ হয়। এই কারণগুলো হলো আমাদেরকে হেমোরেজিক স্ট্রোকের কারণ। আর ভাস্কুলার অ্যানোমালি যদি থাকে, যেমন আর্টারি ভেনাস ম্যালফরমেশন, সেরিব্রাল অ্যানিউরিজম, এই ব্যাপারগুলো থাকে আর কি হেমোরেজিক স্ট্রোকের। যাক, যেটা বললেন লক্ষণ, আমরা কখন বলবো বা স্ট্রোক বা কখন স্ট্রোক হতে পারে, এটা বেশি দরকার, লক্ষণ বুঝে যাওয়ার টাইমিংটা বেশি দরকার। যেমন পেশেন্ট হঠাৎ করে দেখলো রাতে ঘুমাইলো, সকালবেলা দেখতেছে পেশেন্ট বিছনা থেকে উঠতে গেলে হাত নাড়তে পারতেছে না, হ্যাঁ, এইটা একটা ব্যাপার। আবার কথা বলতে চাচ্ছে, কথা বলতে পারতেছে না,
এইটাও স্ট্রোকের একটা লক্ষণ। আবার মুখটা কথা বলার সময় দেখা গেছে একদিকে মুখটা বেঁকে গেছে, এটা একটা। আর এবং আওয়াজটা জড়াই যাচ্ছে, যেটাকে স্লারিং অফ স্পিচ বলি আমরা। এটা স্ট্রোকে হঠাৎ জিনিসটা কিন্তু প্রেজেন্টেশনটা সাডেন অনসেট, এইটা একটা। আবার কিছু স্ট্রোকার আছে দেখেন, মনে করেন একটু করে সকালবেলা একটু নাড়তে পারতেছে, একটু আনইজিনেস লাগে, আমার মুখ মানে আনইজি, লেফট সাইডের তুলনায় বা রাইট সাইডে একটু আনইজি, শক্তি কম পাচ্ছে এবং দেখা গেছে আস্তে আস্তে কিন্তু এটা বাড়তেছে, যেটাকে আমরা ইভলভিং স্ট্রোক বলি। হ্যাঁ, এটা বাড়তেছে, এটাও হয়। আবার অনেক সময় পেশেন্টের এটা টাইপ বেঁধে কোন জায়গায় স্ট্রোকটা হয়েছে সেই অনুযায়ী বলে পেশেন্ট সাডেন আনকনশাস হতে পারে, বিশেষ করে হেমোরজিক স্ট্রোকের পেশেন্টের। এবং শুরুতে কোনো গ্রেভ কন্ডিশনে সাডেন হেডেক, ইভেন কি সিজার বা কিছু নিয়েও প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। আবার আরেকটা যেটা লক্ষণের মধ্যে আমরা যেটা বলতে পারি সেটা হলো পেশেন্ট একদম টোটাল এফাসিক, স্লারিং স্পিচে কথাও বলতে পারতেছে না, খাওয়ার সময় ডুব গিলেও যাচ্ছে না, ডুব গিলে নেজাল রিগারজিটেট হয়ে যাচ্ছে। তো এই লক্ষণগুলো আলটিমেটলি স্ট্রোক হিসেবে কাশি হচ্ছে, খেতে গেলে কোনো কিছু কাশি হচ্ছে বা ডুব গিলতে পারতেছে না, এটা আর হাঁটতে তো পারতেছে না, যেটা বলা হয়েছিল। আবার অনেক সময় পোস্টেরিয়র সাইডে যদি স্ট্রোক হয়, পেশেন্ট সাডেন ভার্টিগো কমপ্লেনও করতে পারে। অনেক ধন্যবাদ। অনেকগুলো লক্ষণের কথা আমাদের ডক্টর মঞ্জুল কাদের চৌধুরী বললেন, যে হঠাৎ করে দেখা যায় ঘুম থেকে উঠে পেশেন্ট কথা বলতে পারছেন না বা বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare. Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, কিছু খেলে বিশেষ করে তরল খেলেও দেখা যাচ্ছে কাশি হচ্ছে। এটা হয় সাধারণত আমাদের যে খাদ্যনালীর মাসলগুলো আছে সেগুলো প্যারালাইসিস হয়ে যায়, সেজন্য সে দেখা যায় খাবারটা ঠিকমতো খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যাচ্ছে। আরেকটা বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, যে এক পাশ অবশ মনে হচ্ছে তার, যে হাঁটতে গেলে চলতে গেলে কিছু ধরতে গেলে গ্রিপিং, মানে কোনো একটা জিনিস ধরতে গেলে দেখা যায় ডান হাতে পাচ্ছে না বা ধরতে পারছে না, মুখটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, অনেকগুলো লক্ষণ। এবং ভার্টাইগো, যেটা ইগনোর, মানে অনেকে হয়তো বা এটা খুব একটা ইয়ের মধ্যে আমলে নেবেন না, যে মাথা ঘোরা। তো আপনি এরপরের প্রশ্ন যেটাই আসি, যে এই ধরনের একটা পেশেন্ট যদি আমাদের বাসায়, অনেকের বাসায় থাকে, বয়স্ক বাবা মা থাকেন, তো এই ধরনের পেশেন্টদের যদি এই ধরনের সিমটম দেখা যায়, সাথে সাথে করণীয়টা কি? হ্যাঁ, এটা খুব এই বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই ধরনের লক্ষণ দেখা যাবে, ফ্যামিলি মেম্বার বলেন বা পেশেন্টও যদি বুঝতে পারে, অ্যাওয়্যার থাকে, আমাদের একটা ব্যাপার হলো পেশেন্টের 3 ঘন্টা, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত যদি পেশেন্টকে স্পেশালিস্ট সেন্টারে নিয়ে আসা যায়, সাথে সাথে আমরা পেশেন্টের যে রেসিডুয়াল ইফেক্টটা হয় সেটার জন্য আমরা যদি ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে, সারা ডোর টু নিডল টাইম বলি আমরা সেটাকে, ইনস্টিটিউটে যেখানে আমরা থ্রম্বোলাইসিস চিকিৎসার মাধ্যমে পেশেন্টের রেসিডুয়াল যে ইফেক্টটা হয়, এটা একদম
পিওরলি কিউর করা যায় এই ক্ষেত্রে, পুরোপুরি ভালো হয়ে যায় যদি নিয়ে আসা যায়। এবং এটা খুব, এই চিকিৎসাটা খুবই এখন ইমার্জিং চিকিৎসা, যেটা আমরা টিস্যু প্লাজমিনোজেন বা থ্রম্বোলাইসিস করা হয়। এইটা খুবই, এই কারণে যখনই লক্ষণ দেখা দিবে বা এরকম কোনো ব্যাপার হয়, স্পিচ বা হেভিনেস ফিলিং বা এরকম দেখা গেলে সাথে সাথে আপনারা নিকটস্থ হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং আমরা যদি এই সময় সিটি স্ক্যান বলেন বা ইমার্জেন্সি বেসিসে সিটি স্ক্যান ফ্যাসিলিটিস থাকে, করে ফেলতে পারলে সাথে সাথে 3.5 ঘন্টার মধ্যে যদি বা 4 ঘন্টা মধ্যে আসলেই থ্রম্বোলাইসিস চিকিৎসা দিলে পেশেন্টের ওই যে রেসিডুয়াল ইফেক্টটা আমরা মোটামুটি এটা নিয়ে একটু আমি যেটা শুনেছি, চট্টগ্রাম মেডিকেল বা চট্টগ্রাম অঞ্চলের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে এই ব্যবস্থাটা আছে। হ্যাঁ, চিটাগং মেডিকেল অলরেডি এটা চালু হয়ে গিয়েছে, একটা টিম আছে। হ্যাঁ, একটা টিম আছে। এটা কিন্তু টোটাল একটা টিম ওয়ার্ক। এটা স্ট্রোক ইউনিটের আন্ডারে হয় এবং সাথে সাথে পেশেন্ট আসবে, আপনার আসার সাথে সাথে ইমেজিং হয়ে যাবে এবং প্রপার ইভ্যালুয়েশন হয়ে আমরা সাথে থ্রম্বোলাইসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা চট্টগ্রাম অঞ্চলে এবং চট্টগ্রামবাসীদের জন্য। অনেক সময় দেখা যায় আমরা চট্টগ্রাম মেডিকেলের আশেপাশে জায়গা থেকেও আরেকটু দেখি রাতে বিকালে ডাক্তার আসবেন, তখন আমরা ডাক্তারের চেম্বারে নিয়ে যাব। এই ভুলটা করা যাবে না। যেটা করতে হবে, চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো টারশিয়ারি হসপিটালে সেখানে ইউনিটই আছে, স্ট্রোক ইউনিট, এবং সেখানে সরাসরি নিয়ে গেলে স্ট্রোকের 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি রোগী নিয়ে যাওয়া হয় এবং সেই কারণটা যদি রক্তনালীতে কোনো বাধাপ্রাপ্ত বা আমরা যেটাকে এম্বোলাই বলে থাকি বা অনেক সময়, তো সেটা থ্রম্বাস যেটা ওইখানে যায়, সেটা যদি কি বলে লাইসিস মানে ভেঙে দেওয়া যায়। সোজা কথা হলো, রক্ত যে বাধাপ্রাপ্ত হচ্ছে, রক্ত চলাচল, সেই বাধাটা যদি ভেঙে দেওয়া যায় 3-4 ঘন্টার মধ্যে, তাহলে পেশেন্ট পুরোপুরি একেবারে আগের ইয়েতে চলে যায়। এরপরে নর্মাল চিকিৎসাতে উনি মোটামুটি এখন সব প্রাইভেট হসপিটালও ফর দ্য টাইমিং চালু, এবং এটা মানে সর্বাধুনিক চিকিৎসাগুলোর একটা। আমরা একটু আমাদের রিহ্যাবিলিটেশন নিয়ে আসি ডাক্তার আসাদ রায়হানের কাছে। যেটা বলছিলেন, আমরা এতক্ষণ বলছিলাম স্ট্রোক রিহ্যাবিলিটেশন কে বা কারা করে, তো আপনি যদি একটু বলেন যে পার্ট বাই পার্ট যে কীভাবে করা যায় এটা, যে কোন কোন বিষয়ের প্রতি ইম্পর্টেন্স দেব। যেমন আপনি বলেছেন খাওয়া, পোস্টার চেঞ্জ, এগুলো যদি একটু ডিটেলস আমাদের দর্শকদের বলেন। জি, স্ট্রোক রিহ্যাবিলিটেশন শুরু করার আগে আসলে প্রপার একটা ইভ্যালুয়েশন করতে হয় যে এই রোগীটার আসলে এই মুহূর্তে কী প্রবলেমগুলো হচ্ছে। কেউ হয়তো হাঁটতে পারতেছে না, কেউ হয়তো কথা বলতে পারতেছে না, কারো হয়তো বাউল ব্লাডারের সমস্যা। তাইলে একজন ডক্টরের আন্ডারে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট উনি হয়তো প্রপার একটা ইভ্যালুয়েশন করবেন যে এই মুহূর্তে আসলে ওর কোথায় সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে একটা রিহ্যাবিলিটেশনে প্ল্যান করবেন। এর মধ্যে হচ্ছে গিয়ে উনি কীভাবে শোবে, কীভাবে খাবে, এগুলো থেকে শুরু করে বিভিন্ন ব্যায়ামগুলো দেওয়া হয় যাতে হচ্ছে মাসেলের স্ট্রেংথ যেগুলো দুর্বল হয়ে গেছে এগুলোকে যাতে ইমপ্রুভমেন্ট করা যায়। বিভিন্ন থেরাপিউটিক প্রসিডিউর আছে লাইক ইলেকট্রিক স্টিমুলেশন থেরাপি অর IRR, এগুলো ইউজ করা যায় যাতে হচ্ছে কি ওনার মাসেলের পাওয়ারগুলো বাড়ানো যায়। সাথে হচ্ছে কিছু হোম মডিফিকেশন করা যায়, যেমন একটা স্ট্রোক পেশেন্ট বাসায় কীভাবে চলবে ওর জন্য কিছু হ্যান্ডেল দিয়ে দেওয়া যাতে স্লিপ করে পড়ে না যায়, তাইলে অথবা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ঘরের মধ্যে, এগুলো ম্যানেজ করে দেওয়া। তারপর হচ্ছে বাথরুমে আমরা বাথরুম ফিটিংসগুলো যাতে এমনভাবে করা হয় যাতে ও ওখানে ঠিকভাবে চলাফেরা মানে ঢুকতে পারে, বের হতে পারে, স্লিপারি যাতে না হয়, হ্যান্ডেল যাতে থাকে, ও যাতে এটাতে সুন্দরভাবে গিয়ে আবার আসতে পারে, মানে উনি যাতে তার নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো নিজে করতে পারে সেরকম একটা পরিবেশ করে দেওয়া। সাথে হচ্ছে কারো ক্ষেত্রে একটা লাঠি দিয়ে দেওয়া, অথবা হচ্ছে একটা যার একেবারেই চলতে সমস্যা তার জন্য একটা হুইল চেয়ার প্রেসক্রাইব করে দেওয়া যে কোন হুইল চেয়ারটা ওনার জন্য ভালো হবে, উনি তাইলে কোনটা দিয়ে চাল। আলটিমেটলি হচ্ছে সব, তারপরে রিসেন্ট অনেক কিছু আপডেট আসলে আসছে, সবগুলোর মূল কথা হচ্ছে আলটিমেটলি তার কোয়ালিটি অফ লাইফটাকে যাতে ইমপ্রুভমেন্ট করা যায়। রিহ্যাবিলিটেশনের মূল ইয়াটা হলো ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ লাইফ। এখানে আরেকটু বলি যে আপনার আরেকটা প্রশ্ন এসে যায় আমরা অনুষ্ঠান শেষের দিকে, যদিও একটু যদি শুনি যে আমরা চট্টগ্রাম অঞ্চলে আপনারা কোন ধরনের সর্বাধুনিক যে আধুনিক কী চিকিৎসা এই ধরনের স্ট্রোক কিংবা যেসব পেশেন্টের রিহ্যাবিলিটেশন লাগছে তাদেরকে দিচ্ছেন? এমনি ওভারঅল সবসময় যেগুলো চালু আছে যে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ এগুলো তো আছেই, সাথে নতুন অনেক কিছুই আসলে এখন স্ট্রোক রিহ্যাবিলিটেশনে যুক্ত হচ্ছে। এর মধ্যে CIMT একটা বলা হয় কনস্ট্যান্ট ইনডিউসড মুভমেন্ট থেরাপি, তারপর হচ্ছে মিরর থেরাপি, কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে বিভিন্ন নতুন প্রসিডিউরগুলো আসছে, এগুলো আমাদের চট্টগ্রামে অ্যাভেলেবেল। এছাড়া RTMS এগুলো হয়তো খুব শীঘ্রই চলে আসবে RTMS এর মাধ্যমে রোগীদের। এবং
উন্নত বিশ্বে যেগুলো হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে রিহ্যাবিলিটেশন, এটাও আমরা আশা করি কোনো এক সময় হয়তো আস্তে আস্তে এটাও চালু হয়ে যাবে। এভাবে নতুন নতুন বিভিন্ন প্রসিডিউর আসলে স্ট্রোক রিহ্যাবিলিটেশনের সাথে যুক্ত হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ রায়হান। আমি এখন আসি ডক্টর মঞ্জুল কাদের চৌধুরীর কাছে। আমরা একটু একেবারে শেষের দিকে আসছি অনুষ্ঠানের। আপনারা সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন, তো চিকিৎসাকে কি আপনারা এভাবে ভাগ করেন যে ইমিডিয়েট চিকিৎসা যেটা বললেন যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আসলে অনেক সময় যেই রক্তনালীর যে বাধাটা ওটা আপনারা ভেঙে দিচ্ছেন, সেটা আছে, আর কি কি চিকিৎসা আছে? ঠিক আছে, ধন্যবাদ। এখন যেটা আমাদের তো স্ট্রোক তো আগে ডায়াগনোসিস করতে হবে, এটা তো ইমিডিয়েট ম্যানেজমেন্ট সহ ডায়াগনোসিস হয়ে গেছে। আর যেটা স্ট্রোক ইন জেনারেল যদি আমরা ম্যানেজমেন্টে আসি, একটা তো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আমাদের প্রথমে সিটি স্ক্যান একটা বা এমআরআই যদি ইমিডিয়েট করে ফেলা যায়, এটা দুইটা বেনিফিট। সিটি স্ক্যানটাই আমরা প্রেফার করি ইনিশিয়ালি, কারণ এটা ইজিলি করা যায় এবং র্যাপিড। আমরা যদি কোনো ব্লিডিং বা হ্যামোরেজ থাকে সিটি স্ক্যানে খুব ভালো বোঝা যাবে, আর্লি বোঝা যাবে, এবং এমআরআইও বোঝা যায়, কিন্তু ওইটা রেডিওলজিস্ট এটা আর এমআরআইটা তো অনেক কস্ট আছে, প্লাস আবার ওইটা প্রসিজিওর একটু ডিফিকাল্ট আছে, অনেকে মেশিনারি ইয়েতে ভয় পায়, এটা ফোবিয়ার ব্যাপার আছে। তো আমরা যদি ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য আমরা ইনভেস্টিগেশনটা করে ফেলতে পারি, এর মধ্যে আমাদের সিটি স্ক্যান করে ডায়াগনোসিস হয়ে গেল এটা। আর যেটা বলা হয়েছিল রিস্ক ফ্যাক্টর, এইগুলো প্রথমে আমাকে সার্চ করতে হবে। পেশেন্ট কি ডায়াবেটিক্স যে হোক না হোক, আমাদের সিভিজিটা একটু দেখতে হবে। তখন ওইটা সিভিজি লেভেল যদি 10-এর বেশি হয় বা আমাদের টার্গেট সিভিজি থাকে ওই সময় 10 রাখা, তো সিভিজিটা করে ফেলতে হবে। আর রুটিন চেকআপের মধ্যে হার্টের কোনো প্যাথোলজি ছিল কিনা বা হার্ট ডিজিজ ছিল কিনা, এটা ইসিজি বলেন বা ইকোকার্ডিওগ্রাফি করে আমরা স্ক্রিনিং করে ফেললাম। এর মধ্যে ফাস্টিং লিপিড প্রোফাইলটা দেখে ফেলতে পারি, কারণ লিপিড হাইপার কোলেস্টেরলেমিয়া এটাও একটা রিস্ক ফ্যাক্টর। তারপর আমরা ব্লাডের কিছু কিডনি ফাংশনটা ঠিক রয়েছে কিনা এটা একটু দেখে আমরা টোটাল একটা এজ হোল একটা স্ক্রিনিং করে ফেলি। তো স্ক্রিনিং করে ফেললে আমার পেশেন্টের কন্ডিশন দেখলাম, দেখে ইনভেস্টিগেশনটাও করে ফেললাম। এর মধ্যে আসে ম্যানেজমেন্ট, যেটা ম্যানেজমেন্ট ইনিশিয়ালি একটা বলা হয়েছে ডোর টু নিডল টাইম যদি আমরা 4 ঘন্টার মাঝখানে যদি পেশেন্টটা চলে আসে, তাহলে এটা একটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে থ্রম্বোলাইসিসের চিকিৎসা আমরা দিতে পারি। এর মধ্যে যদি পেশেন্ট এর পরে আসে, তাহলে আমাদের থ্রম্বোসিস যাতে না হয় সেই ক্ষেত্রে আমাদের কিছু ওষুধপত্র রয়েছেন, মেডিসিন রয়েছে, যেটা অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ, এটা আছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ক্লোপিডোগ্রাল জাতীয় ওষুধ দিতে পারি। এখন প্রেশার থাকে পেশেন্টের, ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা যদি প্রেশার ব্যাপারে এত ওরিড থাকি না, কারণ প্রেশার এটা তো ব্লাড সার্কুলেশন কমের কারণেই স্ট্রোকটা হয়েছে। সেই ক্ষেত্রে যদি দেখা গেছে আমাদের পেশেন্টের প্রেশার আছে ধরেন 160-এর উপরে বা সামথিং 160-70 বা 150 বা 40, অনেক পার্টি হয় প্রেশার বেড়ে গেছে, স্ট্রোক কমাচ্ছেন না কেন? আমরা ওই ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে প্রেশার আমরা ইমিডিয়েট হ্যাঁ এটা আসতেছি আমি। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে অনেকে পার্টি এটা যেটা বলে এই প্রেশার আমরা ইমিডিয়েট কমাই না, এটা 2-3 দিন, অনেক সময় 7 দিনে অটো রেগুলেশনের মাধ্যমে মেনটেন হবে। বরঞ্চ প্রেশার কমাইলেই ওই পেশেন্টের ক্ষতি বেশি, কারণ আরও সার্কুলেশন কমে যাবে। কিন্তু ঠিক উল্টো হলো আমাদের হেমোরেজিক স্ট্রোকে, যেটাতে আমাদের মেইন কারণ হলো হাইপার টেনশন, ব্লাড ভেসেল, ওইখানে যদি প্রেশার বেড়ে গেলে তার ব্লিডিংটা বেড়ে যাবে এবং কন্ডিশনটা আরও খারাপ হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা টার্গেট বিপি থাকে 140 to 160-র নিচে রাখার জন্য, তাহলে আমাদের ওই প্রেশার হাইপার টেনশনটা একটা হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে মেনটেন করবো। এরপর আসেন কোলেস্ট্রল লেভেল যদি বাড়তে থাকে, আমরা লিপিড লাওয়ারিং এজেন্ট অ্যাটোরোভেস্টেটিন গ্রুপের কোনো ওষুধ সাপ্লিমেন্ট করতে পারি। তারপর আর পেশেন্টের স্ট্রেস, অ্যাংজাইটি এবং এইগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তারপর ওভারঅল চিকিৎসার ক্ষেত্রে এইটা হলো আমাদের রিস্ক ফ্যাক্টরের চিকিৎসা, স্ট্রোকের চিকিৎসা। এখন যদি বলি আমরা পেশেন্টের স্ট্রোক যদি হয়ে থাকে, এরপরে আসেন কমপ্লিকেশন, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, এইটা হলো অনেক ব্যাপার। আমাদের ফিজিওলজি স্পেশালিস্ট উনি রিহ্যাবিলিটেশন সম্বন্ধে বলেছেন। এইটা যখন আমাদের পেশেন্টের ডায়াগনোসিস হয়ে গেছে স্ট্রোক, এবং স্ট্রোক পিরিয়ডটা যখন একটু স্টেবল হয়ে যায়, তাহলে তখন আমরা পেশেন্টকে রিহ্যাব বলেন, ফিজিওথেরাপির জন্য এনকারেজ করি। কিন্তু এর মধ্যে কমপ্লিকেশন কী কী হতে পারে? অনেক দিন পেশেন্ট ধরেন বেড রিডেন থাকলো বা পেশেন্ট ইমোবিলাইজ থাকলো, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যাতে ইমোবিলাইজেশন থাকলে পেশেন্টের ভেসেল স্টেসিস হয়ে যায়, ওইখান থেকে আবার ফার্দার থ্রম্বাস ফর্মেশন হয়ে আমার রিকারেন্ট স্ট্রোক হয়ে যেতে পারে, ডিপ রিস্ক হতে পারে, ডিপ ব্রেন থ্রম্বোসিস হয়ে যেতে পারে। তাহলে ওইটাও আমাদেরকে পেশেন্টকে, যেটা নিউমেটিক বেড বলা হয়, পেশেন্টকে আর্লি মোবিলাইজেশনটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। এটা আমাদের সার্জারি ক্ষেত্রেও যেটা ডিপ ভেন থ্রম্বোসিস একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি একটু আরেকটু ইন্টারফেয়ার করি যে আপনি যেটা বলছেন স্ট্রোক নিয়ে আমরা অনেক কথাই শুনলাম। এখন প্রিভেনশন, আমরা রোগ হয়ে
যাওয়ার থেকে রোগ হওয়ার আগের পজিশনটা যাতে আমরা সতর্ক থাকতে পারি, আপনি মনে করেন কাদের এই ধরনের মানে রেগুলার কি স্টেপ নিতে পারে? ধন্যবাদ। হ্যাঁ, আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের কীভাবে এটা প্রতিরোধ করতে পারি? প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ফ্যামিলিতে কোনো স্ট্রোক পেশেন্ট আছে কি না, দাদা বলেন বা আমাদের মা বাবা স্ট্রোক আক্রান্ত, তাহলে সেই হিসাবে আমরা ঝুঁকিতে বেশি। তাহলে আমাদের কি প্রিভেনশনটা বেশি নলেজে রাখতে হবে। যেমন আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে বললাম ডায়াবেটিস, হাইপারটেনশন, এবার কার্ডিয়াক কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। একটু যদি বলে দেন যে কোন এজ থেকে সাধারণত মানুষ? হ্যাঁ, সেটা অ্যাভারেজ এজ মনে হয় আমরা ধরো 40 আর 50 যদি চলে যাই, এর মধ্যে আমাদেরকে রেগুলার চেক আপে থাকতে হবে। যেমন আমাদের কিডনি ফাংশন বলেন, কোলেস্ট্রল লেভেল বলেন, হার্টের চেক আপ, এইগুলো মেনটেন করতে হবে। প্রেশার কন্ট্রোল আছে কিনা এইগুলো মেনটেন করতে হবে। আর অনেক সময় ইয়াংদের হয় না তা না, কারণ ইয়াংদেরও আপনাকে বলেছিলাম কিছু কনজেনিটাল ডিজিজ রয়েছে, প্রোটিন সি প্রোটিনাস ডেফিসিয়েন্সি, আবার রিউমেটিক ভালভ ডিজিজ যদি থাকে, হ্যাঁ সেটা তো হতে পারে। আর হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে অনেক সময় আরেকটা জিনিস আমি ইন্টারফেয়ার বলি একটু, যদি এই মুহূর্তে এটা দিয়ে, যেমন সেরিব্রাল অ্যানিউরিজম, ওই পেশেন্টের অনেক সময় দেখা গেছে ওনারা কি ওই হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইভেন কি অনেক সময় আমরা হেডেকের চিকিৎসা দিয়ে থাকি, ওই সময় যদি কোনো একটা ইমেজিং করা হয় দেখা গেছে, বা এমআরআই বলি, বা কোনো একটা সাসপিশিয়াস যদি থাকলে ভেসেল অ্যানিউরিজমগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে ওকে আরও মোর প্রন কশাসলি যাতে মেনটেন করতে পারি, এটা আমরা বলতে পারি। যা হোক, এখন তাহলে আমাদের আরেকটা জিনিস যেটা ওবেসিটিটা বা সেডেন্টারি লাইফস্টাইলটা আমাদের প্রিভেনশন থাকতে হবে। তাহলে ওবেসিটি যাতে আমাদের ওয়েট মেনটেনিং ডায়েট খাই, জাঙ্ক ফুডের প্রতি যাতে আমরা বেশি হ্যাবিচুয়েটেড না হই, ওইটা ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে। আর স্মোকিং সম্বন্ধে না বললেই নয়, আরেকজন স্মোকিং করলেও শুধু যে ও সাফার তা না, বেসিকলি কিন্তু আপনারা সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে। জি, স্মোকিংটা। আর অ্যালকোহলের ক্ষেত্রে বলতে হয় যদিও মডারেট অ্যালকোহল একটু হার্টের জন্য ভালো, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে এক্সেসিভ অ্যালকোহল ইউজ বা অ্যালকোহল ইউজ এটা। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, ওরা অনেক সময় আজকাল অ্যামফিটামিন জাতীয় ওষুধ বা ইয়াবা বলেন বা বর্তমানে যেটা, ওইগুলো বাচ্চাদেরকে কেয়ারফুল থাকতে হবে। সবচেয়ে যেটা আমরা মেনটেন করতে হবে সচেতনতা। স্ট্রেসফুল লাইফটাকে আমাদের প্রিভেনশনে রাখতে হবে, হাসি খুশি জীবন মেনটেন করতে হবে, ওয়েট মেনটেন করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাক্টিভ থাকতে হবে। এইটাই মেনটেন করলে আমার মনে হয় স্ট্রোক অনেক ক্ষেত্রেই আমরা প্রিভেন্ট করতে পারবো স্ট্রোক থেকে। স্ট্রোক এবং এর রিহ্যাবিলিটেশন নিয়ে আসলে বলে এক সেশনে শেষ হবে না, এটা আমাদের আরও অনেক আলোচনার বিষয় আছে। সর্বোপরি আমরা যেটা জানলাম যে আমাদের ডক্টর মঞ্জুরুল কাদের চৌধুরী স্যার বললেন যে যাদের ঘরে স্ট্রোক পেশেন্ট আছে, যারা কোমরবিড ডিজিজ আমরা ডাক্তারি ভাষায় বলি, যাদের ডায়াবেটিস আছে, ওবেসিটি এখন একটা রিসেন্ট একটা সমস্যা। আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে খেলাধুলায় মাঠ পাচ্ছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো জায়গা নেই, জাঙ্ক ফুড খাচ্ছে, এবং যার কারণে হচ্ছে বিএমআই বেড়ে যাচ্ছে। এবং এই যে আমরা ওবেসিটিটা যেটা পরিমাপ করি বিএমআই, এই যে ওবেসিটির কারণেই কিন্তু স্ট্রোকের ঝুঁকি শুধু যে বয়স্ক মানুষদের তা না, বরং আজকাল দেখা যাচ্ছে ইয়াঙ্গার পেশেন্টও অনেক বেশি পাওয়া যাচ্ছে, তাই না? আমি যদি ঠিক বলি, তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের নর্মাল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা বাড়াতে হবে, বাচ্চাদের প্রতি আমাদের যে যত্ন নিতে হবে, এবং তাদেরকে বাসার খাওয়ার এবং জাঙ্ক ফুডের প্রতি অ্যাভয়েডেন্সটা গ্রো করতে হবে। সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিজের কাজ নিজে করা। আজকাল দেখা যায় একটা গ্লাস পানিও ঢেলে খেতে চায় না, তো এই জিনিসগুলো অভ্যাস করতে হবে। এবং আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট যিনি ডক্টর মঞ্জুরুল কাদের চৌধুরী স্যার বললেন যে স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার 3-4 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে এখনও প্রাইভেট ইয়েতে আসেনি, কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে স্ট্রোক ইউনিট। 3-4 ঘন্টার মধ্যে আনলে পেশেন্ট সাথে সাথেই পুরোপুরি ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, বা বলবো যে ভালো হয়ে যায়। আর যেটা ডক্টর আসাদ রায়হান বললেন খুব সুন্দর করেই, যে স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন, একটা পেশেন্ট বা সে স্ট্রোক করেছে মানে তার জীবন শেষ, এই ধারণাটা বর্তমান পৃথিবীতে আসলে অমন। সেটা এখন পরিবর্তনের সময় এসেছে। একটা পেশেন্টকে আবার রিহ্যাবিলিটেট করে তাকে আবার বিভিন্ন তার কর্মক্ষম জীবন দিলে তার শারীরিক এবং মানসিক দুইটা শান্তি বিরাজ করবে, এবং সে মনের জোরেও অনেকখানি কাজ করতে পারবে। তো এই জিনিসগুলো থেকে বলবো যে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের সাধারণ জনগণ যদি এইসব ব্যাপারে সচেতন হয়, আমাদের দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ এটিএন বাংলার সাথে থাকার জন্য, ধন্যবাদ ডক্টর স্টেশনের সাথে থাকার জন্য।